আমি কতক্ষণ আমি দেখবো, আমাকে এমন ভাষাগুলো ব্যবহার করছে। আমি সেখানে সোজা হয়ে দাঁড়াইছিলাম, এই জুতাটা খুলে আমার মারতে ইচ্ছে করতেছে। ওরে প্রকাশ্যে ধর্ষণের হুমকি। শামীম হাসান সরকার যিনি, সে আমার গায়ে হাত তুলতো। এক টান গাঁজা দিবে, এরপরে সিন করবে, এরপর আরেকটা গাঁজা খাবে, এরপর আরেকটা সিন করবে। আমি এরকম 2-3 হাজার টাকার 70-80 টাকা এসে 2 সপ্তাহ হলো বিয়ে করলাম। আমি 40 মিনিট এদেরকে 2-3 ঘন্টা করতে পারে না। এই শামীম হাসান সরকার যিনি, উনি আমার সাথে একটা সিন চলাকালীন উনি আমার সাথে খুব বাজে ব্যবহার করছে। বাজে ব্যবহার বলতে উনি যে আমাকে বকাঝকা করছে বিষয়টা তা না। উনি একটুখানি ফার্মিং এর জন্য উনি প্রথমে এটা বললো যে এই আর্টিস্ট মানে এই বালসাল আর্টিস্ট কেন নিয়ে আসছো, আর্টিস্ট কেন নিয়ে আসছো, এই 2-3 হাজার টাকার আর্টিস্ট কেন নিয়ে আসছো এখানে। আমার ডিরেক্টর হচ্ছে শহীদুল নবী। আমি আসলে ভাষাগুলা মানে মুখ দিয়ে আমার আসতেছে না, আমি কিভাবে মানে আমি এজন্যই আমার আটকাচ্ছে। বলতেছে এসব মাগি খান কেন নিয়ে আসছো 2-3 হাজার টাকার অ্যাক্টিংয়ে আসে, এভাবে পামলিং করে। এদেরকে আগে আমার কাছে পাঠাবা, 2-3 ঘন্টার জন্য আগে আমার কাছে পাঠাবা। আমি 40 মিনিট এদেরকে মানে উনি এমনভাবে শাউট করে কথাগুলো বলতেছিল। আমি আজকে এখানে কথাগুলো বলতে আসতাম না যদি উনি আমাকে একজন মানে সিনিয়র আর্টিস্ট হিসেবে যদি উনি আমাকে বকাঝকা করতো বা আমার ভুলটা শুধরে দিত, তাহলে হয়তো আমি এখানে আসতাম না। উনি আমাকে বলছে যে আগে ওকে আমার কাছে নিয়ে আসতা 40 মিনিট, আমি ওকে আগে আমি 40 মিনিট, তারপরে 2-3 ঘন্টা না কেন নিয়ে আসছো, তাহলে ওকে আগে আমি আমার কাছে আসলে বুঝতে পারতো যে কতক্ষণ করতে পারে, কতক্ষণে আরো যত ধরনের নোংরা মানে এসব ধরনের ভাষা আছে সে আমার সাথে ইউজ করছে, মানে শামীম হাসান সরকার। তারপর বলছে যে আগে আমার কাছে মানে প্রকাশ্যে ধর্ষণের হুমকি যেটাকে বলে, মানে প্রকাশ্যে যে একটা মেয়েকে যে হ্যারাসমেন্ট করা, সেই ভাষাগুলো সে একটার পর একটা টানা ইউজ করছে। সেখানে ডিরেক্টর শহীদুল নবী ছিল, তারপর আরও যারা আর্টিস্ট ছিল, লাইট ক্যামেরা, প্রত্যেকটা মানুষের সামনে সে আমাকে এই কথাগুলো ইউজ করছে। প্রত্যেকটা মানুষ সেখানে চুপ ছিল, আমিও দাঁড়াইছিলাম, কারণ সেখানে আমার কিছু করার ছিল না। আমি প্রতিবাদ করতে পারতাম, কিন্তু সে যেভাবে শাউট করে কথাগুলো বলতেছিল হয়তো সে আমার গায়ে হাত তুলতো। পরিস্থিতিটা এরকম ছিল, আমি এই জন্য চুপ করেছিলাম। তারপর উনি বলল যে আমি এরকম 2-3 হাজার টাকার 70-80টা লাগাই এসে 2 সপ্তাহ হলো বিয়ে করলাম। উনি এইভাবে ভাষাগুলো বলতেছে আমার সাথে। এরপর আমি সিন শেষ মানে করে তারপর আমি কান্নাকাটি করতেছিলাম। প্রায় 2 ঘন্টা পরে আমার সিনে আসলাম। আসার পরও উনি আমি মেকআপ রুমে ছিলাম, উনি বাইরে থেকে এরপরও দেন হচ্ছে যত ধরনের নোংরা শব্দগুলো আছে এরপরও তিনি ইউজ করে যাচ্ছিল। আপনার চরিত্র খারাপ, আপনি ডিসঅনেস্ট, আপনি এখানে ফাইজলামি করতে আসছেন, আমি করতে আসি নাই, তাই আপনার কাছে আমি খারাপ। উনিও সিগারেট খায়, আমিও সিগারেট খাই। আমার সিগারেটকে তার গাঁজা মনে হলো, তার সিগারেটকে সিগারেট। আমি কোনো সেক্সুয়াল হ্যারাসমেন্ট করি নাই। যদি করে থাকি এরকম কেউ প্রমাণ করতে পারে, সিসিটিভি ফুটেজে প্রমাণ হয় আমি গায়ে হাত দিছি বা মারতে গেছি, তাহলে আমি মিডিয়ায় ছেড়ে দেবো। আমার চাকরি, আর কিছুই করি না, এটা আমাদের চাকরি। এখন চাকরির ক্ষেত্রে সিনিয়র জুনিয়রকে বকা দেয়, সেটা কর্পোরেট জব হোক, শুটিং লাইফ হোক, ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠান হোক, যে চাকরি হোক। এখন আমরা এখানে রিলস করতে বা টিকটক করতে শুটিংয়ে আসি না, এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। আমরা প্রতিদিন কাজ করি, বাসায় যাইতে 11টা-12টা বাজে, আমরা চাই যে যত দ্রুত শেষ করে বাসায় ফেরা যায়। এখন আমার কো আর্টিস্ট যে অভিনেত্রী মানে আমার নামে অভিযোগটা দিল, সে আর কি ফার্স্টে আমার সাথে কিন্তু আগেও কাজ করেছে, আগের লটে, ভালোই পরিচয়, মানে হাই হ্যালো পর্যন্তই, না বাড়তি কথা আছে না কোনো ইয়েও আছে আর কি, কোনো ক্ল্যাশ আছে আমাদের। তো পরশুদিন থেকে ঘটনা শুরু আর কি এই লটের। মানে আমাদের যে আনোয়ার ভাই আর্টিস্ট, ওই যে আজিমপুর পুরান ঢাকা, তো ভাইয়ার সাথে সে টিকটক করতেছিল আর কি। হতে পারে তাদের পূর্ব পরিচয় থাকতেই পারে, একটা সেটা আমার সাথে ভালো সম্পর্ক, আমার সাথে ভালো থাকতেই পারে, কিন্তু আর কি হোল টাইমই আর কি টিকটক আর রিলসে মানে সিনের সময় ডায়লগ দিতে পারতেছে না আর কি। তার মনটা আর কি পড়ে আছে যে কন্টেন্ট বানাবো, আমাদের একটু মানে ফেসবুকে দিতে পারলে ডলার আসে, আমারও আসে, সবারই আসে। এখন কথা হচ্ছে আমিও তো বানাই না। আমি যখন সে ডায়লগ ভুল করা শুরু করলো, অনেকবার 3-4 বার ও একবার বকা দিল, দেওয়া উচিত ছিল ডিরেক্টরের। আমি এই দিক থেকে দুঃখিত যে আমি গালি দিছি বা বকা দিয়েছি, আমি এটাও বলবো আমি কি বলছি। এখন আমি তাকে বললাম যে তুমি যে রিলস করতেই সেটা চিৎকার করে বলছি, যে রাগ করে, আমার রাগ লাগছে, কারণ আমিও তো এখানে কনসার্ন থেকে কাজ করতেছি, 10টা সিন করে বাসায় যাওয়ার অপেক্ষায় আছি। আমি বলছি যে কেন
তুমি রিলসে তুমি আর মনোযোগ, তুমি কেন আমাদের সাথে শুটিং করতে পারতেছো না? ডিরেক্টর তো আমাদের কাছে টাকা দিয়ে নিয়ে আসছে, সেটা বলছি। এবং আমি এটা বলছি, আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউর ফেস, আই ডোন্ট ওয়ান্ট টু আমি বলি না আমি বলেছি আই ডোন্ট ওয়ান্ট টু সি ইউর ফেস, আই ডোন্ট ওয়ান্ট টু আই ওয়ান্ট ওয়ার্ক। আমি কাজ করতে আসছি, আমার সাথে অ্যাক্টিং করে তুমি বাসায় যাবা, আমি আমার বাড়ি যাব। আমরা কেউ এখানে 24 ঘন্টা থাকি না। এখন মেয়েটা একটা দেশ টিভিতে গিয়ে যে বললো যে আমি গাঁজা খাইছি, প্রতিটা সিনের পর গাঁজা খেয়ে সেটে এসে কাজ করছি, এবং আমি ছাদে গিয়ে গাঁজা খাচ্ছিলাম, এবং হচ্ছে আমি এবং বলছি যে আমার সামনে থেকে সরো, ক্লোজ দিতে পারতেছি না। ভাই, অনেকগুলো মিথ্যা কথা এখানে আসলে আছে। আমি গাঁজা হোল্ডেতে খাই নাই। সবচেয়ে মজার ব্যাপার, দোলন চাপা সেটে প্রতিটা ফ্লোরে সিসিটিভি আছে, প্রতিটা রুমে। আমি মেয়েটার গায়ে হাত তুলি নাই, মারা তো অসম্ভব, এটা হতেই পারে না। 10 বছর ক্যারিয়ারে আমি কোনো মেয়ের গায়ে ভাই হাত তুলবো কেন? এরা তো আমার বাসায় আমার আম্মা আছে, আমার বোন আছে, আমি নিজে রিসেন্টলি বিয়ে করেছি, আমার বউ আছে। ম্যারিড লাইফে এই ক্লেমটা একদমই বাজে কথা। আর সেক্সুয়াল হ্যারাসমেন্ট, 40 জনের সামনে আপনি কারোর সাথে মানে এই টাইপের কথা বলতে পারেন না। আমার মনে হয় মেয়েটা যদি সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হয়ে থাকে, তাহলে ওই টিকটক যে করতেছিল সেটা তার আনোয়ার ভাইয়ের সাথে ঘটেছে। মানে যদি আলাপ হয়ে থাকে কোনো রকম নিজেদের আলাপ। কিন্তু আমি না ছিলাম ছাদে, এবং যে রুমে আমার ব্যাগ রাখা ছিল মেকআপ রুমের বাইরে যেখানে, সেখানে সিসিটিভি আছে, না খাইছি গাঁজা ওইখানে। আপনারা চাইলে সাংবাদিক ভাইরা আপনারা ইয়ে করতে পারেন, মানে দোলন চাপার এই যে উত্তমের কাছ থেকে সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে পারেন, এটা তো আমাদের সুবিধা হবে। তাহলে মানলাম কখন? আচ্ছা, সেক্সুয়াল হ্যারাসমেন্ট করলামই বা কখন? আমি অবশ্যই মেয়েটাকে সরি বলার জন্য আমি রেডি। মানে আমি বলতেছিলাম সকালে যে আচ্ছা আর্টিস্ট সিকিউরিটিতে জানা, যদি আমাদের একসাথে চা খায়, আমরা যদি মেয়েটার সাথে কথা বলা যায়, একটা মেয়েকে আমি যাই সি ইউর ফেস, এটা খারাপ বলছি। দেশ টিভির কি কম টাকা আর্ন হচ্ছে? 2 লক্ষ 3 লক্ষ ভিউজ হয়ে গেছে, ডলার আসবে, 1 মিলিয়ন হয়েও যাবে রাতে। রাতবেলা সবাই বলতেছে আমি গাঞ্জা, কমেন্টে সবাই লিখতেছে আমি গাঞ্জা করছি, আমি কালো ছেলে, ঠোঁটটা কালো, আমার দাঁতের সামনে হলুদ। ভাই, দাঁতটা ভেঙে গেছে, এখানে ফিলিং, তাই দাঁতটা হলুদ। 1000 দাঁত মাজলেও যায় না, ফিলিংটা বারবার চেঞ্জ করতে হয়। আমার ঠোঁটটা কালো, এখন কি করবো বলেন? আমি সিগারেট খাই, সিগারেট তো মেয়েটাও খাইছে, সিগারেট আনোয়ার ভাইয়ের সাথে সেটে সে খাইছে। আমি যতবার মেকআপ নিচ্ছি 5 বার বসে আসো 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 সিগারেটটা খাই, চলো। আমার সামনেই তো ঘুরছে এটা। তো উনিও সিগারেট খায়, আমিও সিগারেট খাই। আমার সিগারেটকে তার গাঁজা মনে হলো, তার সিগারেটকে সিগারেট। এবং সিসিটিভি ফুটেজ যেতে আমি আল্লাহ বাঁচাই দিছে আমাকে সামহাও, যেখানে সিসিটিভি ফুটেজ আছে। আমি যদি গাঁজা খেয়ে থাকি, সিগারেট আর গাঁজার কালার তো আলাদা, মানে আপনি বুঝবেন ওটা। সো আমি এটার সাথে আমি আমার ম্যারিড লাইফটা খুবই সুন্দর করে পার করছিলাম। মানুষ আসলে মিডিয়াতে আসলে অনেক রকমের ব্যাপার থাকে, এক পক্ষ এইদিকে কাজ করে, এক ডিরেক্টররা ডেট পায় না আমার, সেই ডিরেক্টররা মোটামুটি আমার লিখে গালি দিচ্ছে। তো এইটা তো হ্যারাসমেন্ট একটা। আমাকে যারা ইনবক্সে না জেনে গালিটা দিচ্ছে, মানে তথ্যটা না জেনেও, সেটা কি হ্যারাসমেন্ট না? আর আমি এটা তাকে বলেছি যে 2000 টাকার আর্টিস্ট আমিও ছিলাম। আমার ক্যারিয়ারে প্রথম 3 বছর, এই 10 বছরের বেতন ছিল 2000 টাকা। আমি ওই টাইমে জানতাম যে কিভাবে লিড রোলের থেকে শুরু করে সবার সাথে চলতে হয়। এখন কথা হচ্ছে যে আপনি নিজেও ধোয়া তুলসী পাতা না, আপনি নিজেও জানেন। আপনি এই ব্লেমটা দেওয়ার আগে আপনার ভাবা উচিত ছিল আপনি কি পাল্টাপাল্টি বক্তব্য দেখে আপনি মন্তব্য করুন কোনটি সত্য কোনটি মিথ্যা। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।